আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার আপনাদের সকলকে অন্য মঞ্চের আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। শেখ হাসিনা ইস্যুতে এসে সমস্ত ব্যাপারটা চটকে গেল। মিটিং কালকে জয়শঙ্করের সঙ্গে খলিলুর রহমানের মিটিং হচ্ছিল, কিন্তু শেখ হাসিনার প্রত্যর্পণ এবং হাদির খুনিদের প্রত্যর্পণ নিয়ে একটা জট পেকে গেল। এই জটটা কখন ছাড়াবে তার কোনো নিশ্চয়তা নেই। এক কথায় বলা যায় যে শুরুতেই চোনা ফেলে দিয়েছেন আমাদের খলিলুর রহমান। এক তো হচ্ছে এই শারমিন চৌধুরী, প্রাক্তন স্পিকার, তার অ্যারেস্ট, সেটা বুঝিয়ে দিচ্ছে যে আওয়ামী লীগের এই ব্যাপারে মানে বিএনপি সরকারের মনোভাব কি সেটা পরিষ্কার উনি বলেছেন, জয়শঙ্করজি বলেছেন। এখন আমাদের কাগজে কূটনৈতিক ভাষায় যেটুকু বলা যায় সেটুকু আমাদের কাগজে বেরিয়েছে। জয়শঙ্কর খলিলের কথা উঠল হাসিনা প্রসঙ্গ। ছোট খবর বেরিয়েছে, খুব ডিটেলে নয়। আমি অন্যান্য অনলাইন মিডিয়াগুলো দেখলাম, সেখানেও খুব ছোট খবর বেরিয়েছে, কিন্তু ভেতরের ব্যাপারটা আমি আপনাদের পরে বলছি। খবরটা পড়ে দিই কি বেরিয়েছে। বাংলাদেশের নতুন বিএনপি সরকারের প্রথম সরকারি প্রতিনিধি হিসেবে গতকাল নয়াদিল্লিতে এসে আজ সন্ধ্যা পর্যন্ত ধারাবাহিক দৌত্য সারলেন বিদেশমন্ত্রী খলিলুর রহমান। কূটনৈতিক সূত্রের খবর, এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের আর্জি জানানো হয়েছে। অন্য দেশে বাংলাদেশের জন্য ভিসা সহজ করার বার্তা দিয়েছে নয়াদিল্লি। আজ দুপুরে নয়াদিল্লিতে হায়দ্রাবাদ হাউসে জয়শঙ্করের সঙ্গে খলিলের 1 ঘন্টার বেশি আলোচনা হয়। দুই মন্ত্রী একান্তে কিছু কথা বলেন। জয়শঙ্কর এক্স হ্যান্ডেলে লেখেন, ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখে আমরা আমাদের সহমত পোষণ করেছি। বিদেশমন্ত্রীকে বিবৃতিতে বলা হয়েছে, দুপক্ষই বিদ্যমান দ্বিপাক্ষিক কাঠামোর মাধ্যমে অংশীদারিত্ব গভীর করার প্রস্তাবগুলি পর্যালোচনা করেছে। এই লক্ষ্যে দীর্ঘ পরবর্তী আনুষ্ঠানিক বৈঠক আরো হবে বলে আশা করা যাচ্ছে। বাংলাদেশের একটি সংবাদ মাধ্যমে তারেক রহমানের ভারত সফরের পূর্বাভাস দেওয়া হয়েছে, কিন্তু যদিও ভারতের পক্ষ থেকে এমন কোন রকম পূর্বাভাস পাওয়া যায়নি। খলিলুর আজ বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল, পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে বৈঠক করেছে। এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ মন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির এবং ভারতের বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন। খলিলুর সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ডিজেল সরবরাহের জন্য ভারতকে ধন্যবাদ জানান এবং সরবরাহ আরো বাড়ানোর অনুরোধ জানান। জবাবে পুরো বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার জন্য আশ্বাস দিয়েছেন। বাংলাদেশের বিদেশ মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করে ভারত সরকারকে ধন্যবাদ জানায় খলিলুর। ধৃতদের প্রত্যর্পণের চুক্তি অনুযায়ী বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ঐক্যমত্য হয়েছে। মানে হাদি খুনিদের ব্যাপারে ফেরত দেওয়ার ব্যাপারে খবরটা এখানে শেষ। ফেরত দেওয়ার ব্যাপারে দুই সরকারই ঐক্যমত হয়েছে। কিন্তু শুরুতেই উনি যেটা বললেন, 1 নম্বর পয়েন্ট খলিলুর রহমান, সেটা হচ্ছে শেখ হাসিনার প্রত্যাবর্তন, বাংলাদেশে ফিরিয়ে দেওয়া, প্রত্যাবর্তন নয় প্রত্যার্পণ, এবং আসাদুজ্জামান খান তার প্রত্যার্পণ, এই দুটো নিশ্চিত করতে হবে। তাহলে দ্বিপাক্ষিক সম্পর্ক স্মুথ চলতে পারে। তো তারপরে জয়শঙ্করজি বলেন যে আপনার যা যা বলার আছে, প্রায় 1 ঘন্টায় মিটিংটা চলে, আপনার যা যা বলার আছে আপনি আগে বলে দিন, আমি নোট ডাউন করে নিই, তারপর আমি একটা একটা করে উত্তর দেব। তখন উনি তিস্তা জল চুক্তি থেকে আরম্ভ করে জল বন্টন চুক্তি, তারপর
আমাদের ডিজেল সরবরাহ, পণ্য সরবরাহ, ট্রান্সশিপমেন্ট, তারপরে তুলা রপ্তানির ব্যাপার, এই পরপর উনি বলে যান এবং ভিসা সংক্রান্ত ব্যাপারটা উনি তোলেন যে ভিসা দিতে সহজ করতে হবে, ভিসা পদ্ধতি, বিশেষ করে ট্রাভেল ভিসা এবং অন্য দেশে যাওয়ার জন্য যে ভিসাগুলো দেওয়া হয় সেই ভিসা। জয়শঙ্করজি বলেছেন এই ব্যাপারে আমরা কথাবার্তা বলবো। আপনাদের মনে আছে প্রণয় ভার্মা একবার বলেছিলেন যে খুব তাড়াতাড়ি ট্রাভেল ভিসা দেওয়া হবে। আমি তখন বলেছিলাম এটা ভারতের মানে ঘোষিত নীতির বিপরীতে গিয়ে উনি এই কথাটা নিজে থেকে বললেন কি করে। সঙ্গে সঙ্গে তাকে ভারতে ডেকে পাঠানো এবং তড়িঘড়ি উনি রাত্রিবেলা ভারতে ছুটে আসেন। তারপরে নতুন রাষ্ট্রদূত আপনাদের ওখানে নিয়োগ করার কথাগুলো ওঠে। অর্থাৎ তিনি যে কথাটা বলেছিলেন সেই কথাটা যে ভারতের কথা নয় সেটা কিন্তু অনেক আগেই আমি বলে দিয়েছিলাম। আজ পর্যন্ত কিন্তু ট্রাভেল ভিসা চালু হয়নি এবং ভারত বলেছে আমরা চেষ্টা করছি, খুব শীঘ্রই কথাবার্তা আমরা বলবো। এইবারে সব যখন কথাবার্তা খলিলুর রহমানের হয়ে যায় তখন এবার জয়শঙ্করজি কথা বলতে শুরু করেন। উনি প্রথমেই বলেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগ প্রসঙ্গকে বাদ দিন। এই দুটো প্রসঙ্গ যে আপনারা টানছেন না, এই দুটোকে বাদ দিন। আমাদের যে শর্ত আছে 1 নম্বর এবং 2 নম্বর, শেখ হাসিনার নিঃশর্ত মুক্তি এবং তার সমস্ত মামলা প্রত্যাহার, এবং 2 নম্বর তাকে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করার জন্য একবার উপযুক্ত পরিবেশ তৈরি করে দেওয়া। এই মধ্যে আমরা আগেও আপনাদের বলেছি যে শেখ হাসিনা প্রত্যার্পণের ব্যাপারে আমাদের কোনো রকম এই নেই, মানে আমাদের সিদ্ধান্ত নেই এরকম। আপনাদের কাগজে কিছু কিছু জায়গায় বেরোচ্ছে যে শেখ হাসিনাকে নাকি কাতারে পাঠানো হচ্ছে। তিনি কোথাও যাচ্ছেন না, আমি নিশ্চিত করছি তিনি কোথাও যাচ্ছেন না, তিনি ভারতবর্ষেই থাকছেন। এবার শেখ হাসিনা প্রসঙ্গতে আপনি আর আসবেন না। এবার বাকি প্রসঙ্গগুলো আমি যেগুলো লিখে নিয়েছি সেগুলো আমি একটা একটা করে উত্তর দিচ্ছি। আপনার ব্রহ্মপুত্র বাঁধ দেওয়ার ব্যাপারে আপনারা চীনকে ডেকে এনেছেন এবং চীন ওখানে অনেকটা কাজকর্ম এগিয়েছে। অবিলম্বে চীনের থেকে সমস্ত সম্পর্ক আপনাদের ছেদ করতে হবে। 2 হচ্ছে এই যে টার্কিতে গিয়ে আপনি এতগুলো দিন কাটালেন এবং টিভি ড্রোন কোম্পানির সঙ্গে আপনি 2 দিন ধরে বৈঠক করলেন, কেন করলেন তার সন্তোষজনক উত্তর আপনাকে দিতে হবে। 3 নম্বর, গঙ্গা জলবন্টন চুক্তি আর তিস্তা প্রকল্প নিয়ে আপনারা যে আলোচনা করতে চাইছেন, আমরা সে আলোচনা আমরা করতে চাই, কিন্তু কোন বেসিসে আমি সেটা বলছি। আপনারা বলছেন যে শেখ হাসিনার সময়ে যে সমস্ত চুক্তিগুলো ছিল সেই সমস্ত চুক্তিগুলো আবার রিওপেন করতে হবে। যেমন এর মধ্যে রয়েছে আপনার স্থলবন্দর ব্যবহার করার চুক্তি, ভিসা, খাদ্যপণ্য, এই সমস্ত আপনাদের সমস্ত ওই চুক্তি অনুযায়ী চাই। কিন্তু আপনারা বারবার বলা সত্ত্বেও হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার এখনো কমাননি। চিন্ময় প্রভুর মুক্তির ব্যাপারে আমরা বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করেছি, আপনারা চিন্ময় প্রভুর মুক্তি সম্পর্কে কোনো কাজ করেননি। তারপর হচ্ছে জ্বালানি ও পণ্য সরবরাহের ব্যাপারে আমাদের আপত্তি নেই, আমরা চেষ্টা করব। আপনারা হরদীপ সিং পুরীর সঙ্গে, যিনি আমাদের পেট্রোলিয়াম মিনিস্টার, তার সঙ্গে আপনারা কথা বলেছেন, তিনিও একই কথা বলেছেন, আমি পুরোটাই জানি। আর এই যে আপনারা বলছেন হাসিনার আমলে যে সমস্ত চুক্তিভুক্তি হয়েছে সেই সমস্ত চুক্তিগুলো আবার পুনরূপায়ণ করা,
তো যার সঙ্গে চুক্তি হয়েছিল তাকে আপনারা ফাঁসিতে ঝোলানোর জন্য ব্যস্ত হয়ে রয়েছেন। আপনারা যখন আপনি উপস্থিত ছিলেন, যখন এই 10 দফা চুক্তি যখন হয়, তখন মিস্টার খলিল আপনি ওখানে তখন উপস্থিত ছিলেন, আপনি তখন হ্যাঁ বলেছেন, আর আজকে এসে আপনি উল্টো সুর গাইছেন। তা যে মানুষটার জন্য এই চুক্তিগুলো হয়েছিল সেই মানুষটাকে আপনারা ফাঁসিতে ঝোলানোর জন্য প্রত্যর্পণ চাইছেন, অথচ আবার আপনারা বলছেন যে তার আমলের সমস্ত চুক্তি রূপায়ণ করতে হবে। 2 দিয়ে তো 22 হয় না, 2 দিয়ে তো 4 হয়, 22 তো কোনোভাবে আপনি করতে পারবেন না। ফলে আপনারা যে সমস্ত অন্যায় আবদার গুলো করছেন সেগুলো একবার খতিয়ে ভাবুন। আর ভারতবর্ষ যেটা বলছে, একটা সুস্থির গণতন্ত্র, সকলের সমান ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দেওয়া এবং একটা গণতান্ত্রিক সরকার, এটা যেটা আছে সেটাকে ভারত এখনো একদলীয় সরকার বলেই মনে করছে। আমি আপনাদেরকে পরিষ্কার বলে দিচ্ছি, এটা একদলীয় সরকার। আমরা বলেছিলাম গণতান্ত্রিক পদ্ধতিতে সবার অংশগ্রহণে নির্বাচিত যে সরকারই আসুক সেই সরকারের সঙ্গে আমরা কাজ করব। আপনারা কি করেছেন? আপনারা সব থেকে বড় দল আওয়ামী লীগকে আপনারা নির্বাচনে পাঠিয়ে দিয়ে ভোটে অংশগ্রহণ না করতে গিয়ে আপনারা নিজেদের কিছু লোকেদের মধ্যে আপনারা এটা করেছেন, নির্বাচনটা করেছেন। ফলে ভারতের চোখে এই নির্বাচনটা হচ্ছে একদলীয় নির্বাচন। এই একদলীয় নির্বাচন আমরা কখনোই বলিনি যে একদলীয় নির্বাচন আমরা মেনে নেব। ফলে এই শেখ হাসিনা প্রসঙ্গ ভুলে যান, আসাদুজ্জামান খান প্রত্যর্পণ ভুলে যান, আর ভারতের সমস্ত রকম সহযোগিতার কথা, সব রকম সহযোগিতার কথা ভুলে যান। আপনারা যদি শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে যদি পুনর্বাসনের ব্যবস্থা করেন, তাহলে যে সমস্ত তার করা চুক্তিগুলো আছে সেগুলো অবিলম্বে রূপায়ণ করার জন্য ভারতবর্ষ কিন্তু পা বাড়িয়ে আছে। আমরা ভবিষ্যতেও কথা বলবো, আমরা আবার আলোচনা করব, কিন্তু শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আর দ্বিতীয়বার এই কথা ভারতবর্ষ শুনতে চায় না। মিটিং শেষ। অর্থাৎ শেখ হাসিনা প্রসঙ্গ উঠতেই মিটিংয়ে একেবারে ধামাচাপা হয়ে গেল, মানে মিটিং আগে ভণ্ডুল হয়ে গেল যাকে বলা যায়। তারপর চাটা খাওয়া, হ্যান ত্যান, এই সমস্ত যাটা হয়, যা হয় সে তো সবই যায়, কূটনৈতিক ভাবে যেটা হয় সেগুলো হয়েছে। তবে মিটিং কিন্তু ফলপ্রসূ হয়নি। অনেকদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম, আমি লিখেছিলাম যে খলিলুর আসছেন বটে কিন্তু চিড়ে ভিজবে না। আলটিমেটলি কিন্তু চিড়ে ভিজল না। মিটিংটা শেখ হাসিনার জায়গায় এসে আটকে গেল এবং ভারতবর্ষ নিশ্চিত করে দিল যে শেখ হাসিনা ভারতবর্ষ ছাড়া অন্য কোথাও যাচ্ছেন না, তিনি ভারতবর্ষেই থাকবেন এবং শেখ হাসিনাকে তুলে দেওয়ার ব্যাপারে দ্বিতীয়বার ভারত কোনো কথা শুনবে না। এরপরে বাকি ব্যাপারগুলো ভেবে দেখা হবে। ওই জলবন্টন চুক্তি, তিস্তা চুক্তি, আপনার খাদ্যপণ্য সরবরাহ, ডিজেল সরবরাহ, যা যা আপনারা বলছেন, এই ভিসা দেওয়া, হ্যান ত্যান, আমরা সব ধীরে ধীরে আপনারা দেখতে পাবেন ভারতবর্ষ কি করছে না করছে। আপনাদের প্রতিটা পদক্ষেপ ভারতবর্ষকে বলে দেবে ভারতবর্ষ কি পদক্ষেপ করা উচিত। পরিষ্কার। মিটিং এখানে শেষ। এই হচ্ছে ভেতরের খবর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, আমি তরুণ ঘোষ। নমস্কার। মোহাম্মদ ইউনূস সহ যত উপদেষ্টা ছিলেন তাদের দেশত্যাগের বিরুদ্ধে আইনি নোটিশ জারি করেছেন একজন আইনজীবী। এখন এই যে হামে এত শিশুর মৃত্যু হচ্ছে তাই নিয়ে খুব হইচই হচ্ছিল। তারপরে আমি কিছু ডকুমেন্ট পাই, সেই ডকুমেন্টের ভিত্তিতে আমি একটা ভিডিও করেছিলাম। ভিডিও করে আমি অভিযোগ করেছিলাম
যে 128 কোটি টাকা একটা বেসরকারি ওষুধ কোম্পানি থেকে উনি ঘুষ নিয়েছিলেন এবং সেই টাকার ভাগ প্রত্যেকে পেয়েছিল, রাজনৈতিক দলগুলো। আরো সব টাকার ভাগ তো পেয়েছি, এটা তার মধ্যে এটা। তারপরে আপনাদের দেশে খুব হইচই শুরু হয়ে গেল যে ডক্টর ইউনূস এরকম বেসরকারি প্রতিষ্ঠানকে দিয়ে এরকম বিপদে ফেলে দিয়ে শিশুদের, মানে এদের দেশত্যাগ করা তো আগেই বন্ধ করা উচিত ছিল। আমাদের এই যে তারেক রহমান, তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ রয়েছে, আজকে তো আমাদের খলিলুর রহমান, আপনাদের খলিলুর রহমান আজকে আসছেন, তাকে সমস্ত প্রশ্নমালার সম্মুখীন হতে হবেন। তিনি তীরবিদ্ধ হবেন, পুরো প্রশ্নমানে বিদ্ধ হবেন। এই প্রশ্নও তাকে করা হবে যে কিসের ভিত্তিতে তাকে জাপান যেতে দেওয়া হলো, যখন ওই 10টি পয়েন্টের মধ্যে একটি পয়েন্টে ছিল ইউনূস সহ উপদেষ্টাদের কাউকে দেশত্যাগ করতে দেওয়া হবে না। তাহলে আপনারা দিলেন কি করে? জাপান সফর উনি করে কি করে? তো যাই হোক, এখন যেটা হয়েছে, আমি দুপুরে ওই ভিডিওটা করব, জয়শঙ্করের ভিডিওটা আমি দুপুরবেলা করবো 1:30টার সময়। তো এখন যেটা হয়েছে, এই সমস্ত আইনি নোটিশ সমস্ত বিভাগীয় সচিবদের সমস্ত জানিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে বলা হয়েছে 5 দিনের মধ্যে উপযুক্ত পদক্ষেপ নিতে, নাহলে সুপ্রিম কোর্টে আবার তারা হাজির হবে, মানে আইনজীবী। মানে তিনি যেটা করেছেন সেটা হচ্ছে দেশের শিশুদের স্বার্থে করেছেন। আরো আইনজীবীদের এবং দেশপ্রেমিক আইনজীবীদের এই মামলায় সমবেতভাবে এগিয়ে এসে জয়েন্টলি অ্যাপ্লিকেশন করা উচিত। সবাই মিলে চাপ তৈরি করো ইউনূসের উপরে। দেশটাকে তো ছাড়খাড় করে দিয়েছে, মানে কাকে বাদ দেয়নি, শিশুরা পর্যন্ত তার হাত থেকে নিস্তার পেল না। কত শিশু মারা গিয়েছে এখনো পর্যন্ত তার সঠিক সংখ্যা না আপনারা বলতে পারবেন, আমি তো দূরে থেকে, আমার বলার তো কোনো সম্ভাবনাই নেই। আর সরকার তো চেপেই যাচ্ছে। এই যে আমি এত বড় অভিযোগটা করলাম, ওই মামলা তো করতে পারতেন আমার নামে। আমি তো বলেছিলাম আমার নামে মামলা করবেন, মামলা তো করতে পারতেন। কোন রাজনৈতিক দল, ইউনূস, তার উপদেষ্টারা, কেউ তো আমার বিরুদ্ধে মামলা করলেন না, আর মামলা করার সাহস নেই। বাস গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে জানানোর সাহস নেই, কারণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যখন আমায় ডেকে পাঠাবে, তখন আমি যখন একের পর এক তথ্যগুলো তাদের সামনে তুলে ধরবো, তখন তারা কিন্তু অবাক হয়ে যাবেন এবং সঙ্গে সঙ্গে গলাটা টিপে ধরবে বাংলাদেশের। সেটা ওনারা জানেন। ওনারা জানেন বলেই ওনারা ওই মামলার ফাঁদে পা দিচ্ছেন না। এখন করুন না একটা মামলা আমার নাম, আমি তো ওপেন চ্যালেঞ্জ করছি, আমার নামে মামলা করুন। আমার কথার উপরে ভিত্তি করে তো আপনাকে এত কথা শুনতে হচ্ছে, মামলা খেতে হচ্ছে। আপনি আমার বিরুদ্ধে মামলা করুন, যে এই মানুষটার মিথ্যে প্রচারণার জন্য আজকে আমাকে ভুগতে হচ্ছে। করার সাহস নেই আপনার, কারণ কেউ আপনার হাতে ওই বাংলাদেশে সেফ ছিল না, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, বৃদ্ধা থেকে একদম তরুণী পর্যন্ত কেউ সেফ ছিল না। মবের জনক আপনি, আর আপনার ওই যে আসিফ নজরুল, আর আপনার যে পোস্টার বয় আছে না, ডাস্টবিন শফিকুল ইসলাম না শফিকুল আলম, নাম তো সালামি ভুলে যাই। এদের নাম মনে রাখার মতো রুচিও হয় না। একটা ভালো মানুষ হয়, তার নাম মনে রাখা যায়, এদের নাম কি মনে রাখবো? ডাস্টবিন শফিকুল ঠিক আছে, এই সহ যতগুলো আছে, বিশেষ করে ওই যে স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা, সেটা হচ্ছে মহাবজ্জাত রেজওয়ানা হাসান, মহাবজ্জাত ফারুকি নামের একজন আছে, সেটাও মহাবজ্জাত। এরকম বিভিন্ন লোকের নামে সমস্ত অভিযোগ করা হয়েছে, তারা যেন দেশ ত্যাগ করতে না পারেন।
এর মধ্যে 2-4 জন কিন্তু ভেঙে পড়েছে ইতিমধ্যে হাওয়া হয়ে গেছে। এখন দেখা যাক এই মামলা 4-5 দিনের মধ্যে এই সচিবালয় কনসার্ন সচিবরা কি ব্যবস্থা নেন। যদি ব্যবস্থা না নেন তাহলে পরে আইনজীবী তো আবার কোর্টে, সুপ্রিম কোর্টে যাবেন। এবং আমার অনুরোধ, দেশপ্রেমিক যত আপনারা আইনজীবী আছেন তারা একজোট বাঁধুন এবং প্রত্যেকের ঘরে শিশু আছে, যারা বয়স্ক, তাদের ঘরে নাতি রয়েছে, নাতনি রয়েছে, তাদের কথা ভেবে, তাদের ভবিষ্যতের কথা ভেবে যাতে এই পাপ কাজ আর যেন কেউ না করতে পারে, শিশুদের জীবন নিয়ে যাতে আর কেউ না খেলতে পারে, তার জন্য আপনাদের সবাইকে এগিয়ে এসে এই শয়তানের বিরুদ্ধে, এই শয়তানদের বিরুদ্ধে আপনাদের একজোট হয়ে লড়াই করতে হবে। আমার মনে হয় আমার এই অ্যাপিল আপনারা সবাইকে একটু হলেও নাড়া দেবে এবং আপনারা সেই মতো ব্যবস্থা করবেন। তবে ডক্টর ইউনূস যে ফাঁসবেন, একদিন না একদিন যে কোনো ভাবে ফাঁসবেন, সেটা বহু আগে থেকে আমি বলে আসছি। তার শেষ দিন হবে অত্যন্ত করুণ। মনে করুন, আমি প্রথম থেকে বলছি, যারা তার শেষ দিন হবে অত্যন্ত করুণ এবং তাকে ওই জেল প্রকোষ্ঠে কাটাতে হবে এবং অবশেষে তার কঠিনতম শাস্তি হবে, সেটা হচ্ছে, যাই হোক, কঠিনতম শাস্তি হবে আপনাদের সংবিধানে যেটা আছে, দেশবিদ্রোহ বিরোধী কার্যকলাপ, যেমন সংবিধান ভাঙার যে ষড়যন্ত্র উনি করেছিলেন, তার জন্য তার যে শাস্তি, সেই শাস্তি তাকে পেতেই হবে। এর থেকে তার মুক্তি নেই। আপনারা মিলিয়ে নেবেন। অনেকদিন আগে আমি বলেছিলাম, আপনারা হয়তো ভাবছেন যে আমি হয়তো বাজে কথা বলেছিলাম, কিন্তু আমি কিন্তু বুঝেছিলাম যে যে জিনিস উনি করছেন সেই জিনিস থেকে পার পাবেন না। ক্ষমতা একদিন অন্যের কাছে ছিল, আজকে আপনার কাছে আছে, দেখুন আরেকদিন অন্যের কাছে চলে যাবে। ক্ষমতা চিরস্থায়ী হয় না। আপনি পাপ কাজ করবেন তো পাপ কাজের উপযুক্ত ফল আপনি পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।